রাজনীতির নামে বিতর্ক ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে চাঁদপুরের প্রধানমন্ত্রী। কেউ অরাজকতা করতে চাইলে সরকার বসে থাকবে না। প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রক্তচক্ষু ডিঙিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান। ভারতের বিরুদ্ধে কড়া বার্তা বিরোধী দলীয় নেতার। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তিই থাকবে না। ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে পানির হিস্সা নিয়ে চুক্তির ওপর। ফারাক্কা দিবসে সাফ জানালেন মির্জা ফখরুল। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। দেশের স্থানীয় নির্বাচনের ডামাডোল, ভোটের জটিল সমীকরণে নজর সব দলের। তৃণমূলে শক্তি বাড়ানোর তোড়জোড়। আমাদের সরকারের সব প্রস্তুতি, আমাদের দলের প্রস্তুতি আছে, কারণ আমাদের নেতার এখানে অভাব নাই। যারা প্রার্থী আছে তারাও অলরেডি মাঠে নেমে গেছে। যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে আমরা একটু ঘরোয়াভাবে তার সাথে পরামর্শ নিচ্ছি। পঙ্গু হাসপাতালে অস্ত্র ঠেকিয়ে চিকিৎসককে হুমকির অভিযোগ। আউটসোর্সিং এর নিয়োগ নিয়ে এমন ঘটনা বলছে পুলিশ। ইরানের পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে শান্তি চুক্তিতে রাজি ট্রাম্প। বিশ্বাস করা কঠিন, মন্তব্য তেহরানের। এবং সিলেটে মান বাঁচালো লিটনের সেঞ্চুরি। প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 278, 250-র বেশি রানে পিছিয়ে পাকিস্তান। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল রাজনীতির নামে বিতর্ক ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে সমাবেশে এই কথা বলেন তিনি। বলেন, কেউ অরাজকতা করতে চাইলে সরকার বসে থাকবে না। এর আগে 2টি খালের পুনর্খনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চাঁদপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর চাঁদপুরের মাটিতে তিনি। দিনভর বেশ কিছু কর্মসূচি শেষে পরন্ত বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনের আগে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে কাজ করছে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল রাজনীতির নামে বিতর্ক ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে সমাবেশে এই কথা বলেন তিনি। বলেন, কেউ অরাজকতা করতে চাইলে সরকার বসে থাকবে না। এর আগে 2টি খালের পুনর্খনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চাঁদপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 22 বছর পর চাঁদপুরের মাটিতে তিনি। দিনভর বেশ কিছু কর্মসূচি শেষে পরন্ত বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনের আগে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে কাজ করছে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ করা, কিন্তু একটি মহল বিতর্ক ও বিভ্রান্তি চায়, বলেন সরকার প্রধান। প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে
তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে শাহ মাহমুদপুর ইউনিয়নে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। এই দুটি খালই 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এদিকে শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। প্রধানমন্ত্রী জানান, কুমিল্লা বিভাগের দাবি জনগণের হয়ে থাকলে তা বাস্তবায়ন করা হবে। যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাসও দেন তিনি। সুযোগ পাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাইফুল ইসলাম, নিউজ 24। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজশাহীতে 11 দলের বিভাগীয় সমাবেশে যোগ দেন তিনি বলেন, লাল চোখ দেখাচ্ছে ভারত, বাংলাদেশের শান্তি বিনষ্ট করলে কারোরই শান্তি থাকবে না। রাঁচির ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই সমাবেশ করে জামাত সহ 11 দলীয় ঐক্য। নেতারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত নতুন ফাঁদ তৈরি করছে, সরকারি সুযোগ সুবিধা বিএনপি নেতাকর্মীরাই পাচ্ছেন। আমার আরো 3 জন ভাইকে ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন ধরনের শক্ত স্টেটমেন্ট আমরা দেখি নাই। সুগেন্দুর ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। সমাবেশে জামাতের আমির বলেন, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়ালে বিএনপি রেহাই পাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে, পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। বাতিল হওয়া অধ্যাদেশগুলো বাস্তবায়নের দাবিও জানান বিরোধী দলীয় নেতা। আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে ভারত সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে পানির হিস্যা নিয়ে চুক্তির উপর, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। বলেন, সব শক্তিকে উপেক্ষা করে দেশের স্বার্থেই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত সরকারের, তবে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন তিনি। সভায় বিশেষজ্ঞরা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প সময় উপযোগী একটি পরিকল্পনা, আর দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করবে না সরকার বলে জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এটা আপনারা নিশ্চিত করতে পারেন। আর কোনো টালবাহানা না করে ভারতকে গঙ্গা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতির খেলা খেলে মানুষ তাদের পছন্দ করবে না। জঙ্গিবাদ ও উগ্রবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে। সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে, সরকারকে শক্তিশালী করে, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বা দখলবাজিতে লিপ্ত হচ্ছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে
এমন মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোথায় এই বিষয়ে? বিভিন্ন জায়গায় আপনারা ভাবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজার হামলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করেছে? মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং তার যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায়? বড় ভাই পাঠিয়েছে এমন কথা বলে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের অস্ত্র ঠেকিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সহকারী পরিচালক ডাক্তার রাশিদুল আলমের সাথে এমন ঘটনা ঘটেছে শনিবার দুপুরে। শেরেবাংলা নগর থানার ওসি জানান, হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে নিজেদের ৩০ জন লোক নিতে হবে বলে দাবি জানিয়ে হুমকি দেওয়া হয়। শনিবার বেলা ১৫:১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে প্রবেশ করে একদল যুবক। সহকারী পরিচালক ডাক্তার রাশিদুল আলমের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় তারা। এতে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী সহ হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকালে হাসপাতালে গিয়ে প্রশাসনিক ভবনে কাউকে পাওয়া যায়নি। আমি এখনো শুনিনি, আমি খালি শুনলাম যে লোকজন আসলে এইটুকু, তাও জানি না। পরে সহকারী পরিচালক ডাক্তার রাশিদুল আলমকে ফোনে পাওয়া যায়। তিনি জানান, একদল হঠাৎ তার কক্ষে ঢুকে পড়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় হাসপাতালে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক জনবল নিয়োগে তাদের মনোনীত লোকজনকে নেয়ার জন্য। হঠাৎ করে আমার রুমে ১৫-১৬ জন অজ্ঞাতনামা লোকজন প্রবেশ করে এবং আমার রুমে যারা ছিল তাদেরকে বের করে দিয়ে রুম লক করে দেয়। এরপরে আমাকে আসলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ওরা অবৈধভাবে ওদের নির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ দিতে হয়, দেওয়ার জন্য বলছে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্বপন নামের এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা একজনকে আটক করছি, একজনকে নিয়ে আসছি, এখন জিহাদ করতেছি, রাজনৈতিক পরিচয় পাইনি। হ্যাঁ, এই বিষয়ে কাজ করছি। আমরা তদন্ত অনুসন্ধান করতেছি, যারা জড়িত থাকবে ওদেরকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হানকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শরীয়তপুরে রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসকের উপর মব করে হামলার ঘটনা ঘটেছে। কক্ষ থেকে টেনে হিঁচড়ে মারধরের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। গুরুতর আহত ওই চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। এই ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে মামলার পর ৬ জন গ্রেপ্তার হয়েছে। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় চিকিৎসক নাসির ইসলামকে কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করছে একদল লোক। মাটিতে লুটিয়ে পড়ার পরও ভবনের বাইরে নিয়ে কয়েক দফায় হামলা চালানো হয় তার উপর। নিজেকে রক্ষার চেষ্টা চালিয়েও ছাড় পাননি তিনি। এতে মাথা ফেটে গুরুতর জখম হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত লাল মিয়া কাজী নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন স্বজনরা। এরপরই জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকের ওপর এই তাণ্ডব চালানো হয়। গুরুতর অবস্থায় ওই নবীন চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। যেহেতু পেশেন্টের একটা ইন্টারনাল হেমারেজের সংখ্যা থাকে, তো সেক্ষেত্রে ওনারা বললেন যে জার্নি করলে হেমারেজ আরও বাড়তে পারে, তো তাদের তত্ত্বাবধানে তারা একটু অবজারভেশনে পেশেন্টকে আমরা আসলে ট্রিটমেন্ট দিয়েছি। চিকিৎসক যদি নিরাপদ না হয় মেডিকেলে, তাহলে তারা কীভাবে চিকিৎসা করবে, কীভাবে প্রশাসনে কী পদক্ষেপ নেয় আমরা ওইটাও দেখবো। আমরা তো বিষয় এটার আইনগত পদক্ষেপ নিব এবং এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রশাসনের। দলের হলে আমরা এটা দেখব, আইন তো আইনই, এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনগণকে ক্ষমতার উৎস বলা হলেও বাস্তবে তা নয়। তাদের হাতে কোনো ক্ষমতাই নেই। রাজা আসে, রাজা যায়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। রাজধানীতে
এক আয়োজনে এসব কথা বলেছেন আলোচকরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার শীর্ষক এই আয়োজন হয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক ধারা এগিয়ে নিতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি, আর তা না হলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। জনগণের ভোটে গিয়ে রেজাল্টটা হয়। মৌলিক কাঠামোগুলো পরিবর্তন করতে হলে আমাদের গণপরিষদের দরকার। যেমন 1972 সালে যদিও গণপরিষদ দেওয়া, সেই গণপরিষদ দেওয়ার প্রশ্ন আছে, সেই গণপরিষদের মাধ্যমে কতগুলো মৌলিক কাঠামো তৈরি করা হয়েছে আমাদের সংবিধানের, সেগুলো পরিবর্তন করতে পারবে না এই নির্বাচিত সংসদ। একটা সরকার, আমরা সেই সরকার চাই যেই সরকার আমাদের বস নয়, যেই সরকার আমাদের বন্ধু, যে আমাদের সরকার তাকে সরকার মানছি, তার নির্দেশও মানছি, কিন্তু সে আমাদের বস মানছি না। টিকিট 16,000 আর সার্ভারের হিট 1.25 কোটির বেশি। 1 ঘন্টার মধ্যেই শেষ সব টিকিট। ট্রেনের ঈদ যাত্রার টিকিট কিনতে হিমশিম দশায় মানুষ। অন্যান্য দিনের মতো শনিবারও এমন পরিস্থিতি দেখা গেছে। দিকে বাস কাউন্টারে উল্টো চিত্র। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। ভিড় না থাকায় এই চিত্র দেখে বোঝার উপায় নেই চলছে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি, কারণ সবই চলছে অনলাইনে। স্টেশন ফাঁকা থাকলেও যুদ্ধটা চলছে ভার্চুয়াল জগতে। শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই বিক্রিবাট্টা সারা। রেলের পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 আর সার্ভারে হিট 1,27,00,000। আমি 14 তারিখ সকাল 8টাও ঢুকছি, আমি 25 তারিখও সকাল 8টাও ছিলাম, কিন্তু নাই। ঠিক 8টা বাজে ওরা টিকিটটা দিছে, 8টা 5 মিনিট 58 সেকেন্ডে টিকিট শেষ। স্টেশন ম্যানেজার অবশ্য বলছেন যাত্রীদের বিভ্রান্ত করা হচ্ছে। এই সিন্ডিকেটের সাথে রেলওয়ের কোনো সম্পৃক্ততা নাই বা কোনো নেই। এরা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যাত্রীদের প্রতারণা করার চেষ্টা করতেছে। কিন্তু যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা রেলওয়ের নির্দিষ্ট সার্ভার থেকে টিকিট ক্রয় করুন। বাসের টিকিট বিক্রিতে উল্টো চিত্র, ক্রেতাও নেই, তাই হাকডাকও নেই। আমাদের এখনো ঈদের যাত্রী এখনো হয় নাই, আমাদের আরো 2-4 দিন পরে আমরা আশা করতেছি যে ঈদের যাত্রী পাবো। আমাদের যাত্রীর চাপ হচ্ছে আপনার 20 তারিখের পরে। বাসের টিকিটের বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি রয়েছে কর্তৃপক্ষের, তবে প্রতিবারই এর তোয়াক্কা করেন না বাস মালিকরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে পুলিশের বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হন। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে। চামড়া শিল্পের যথাযথ ব্যবস্থাপনা করা গেলে $12 বিলিয়ন রপ্তানি বাজার তৈরি করা সম্ভব, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, সম্ভাবনা থাকার পরও এই খাতের রপ্তানি বাজার $1 বিলিয়ন আটকে আছে। শনিবার দুপুরে সাভারের হেমায়তপুরে বিসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন তিনি। পরে মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে শোধনাগারটি সাভারে স্থানান্তর হলেও এটি এতদিন অবহেলিতই ছিল। সক্ষম ট্যানারিগুলো নিজস্ব উদ্যোগে ইটিপি স্থাপন করতে পারবে। প্রয়োজনে সরকার তাদের সহযোগিতা করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এবারে আন্তর্জাতিক সংবাদ। পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে ইরানের সাথে চুক্তিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রতিশ্রুতি বাস্তবসম্মত হওয়ার শর্ত দিয়েছেন তিনি। এদিকে আলোচনায় বসার আভাস দিলেও ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের হাতে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা 90% পৌঁছালে পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব। তেহরান জাতীয় স্বার্থে এই কর্মসূচি চালাতে চাইলেও মূল বাধা ওয়াশিংটন। তবে চীন সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরান যদি আন্তরিকভাবে 2 দশক পরমাণু কার্যক্রম থেকে দূরে থাকে তবে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। ট্রাম্প স্পষ্ট করেন, ভবিষ্যতের জন্য তিনি এই সংকট রেখে যেতে চান না এবং ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ওয়াশিংটনের এমন বার্তার পর আলোচনায় বসার আভাস দিলেও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ভরসার পাত্র মনে করছে না তেহরান। যুক্তরাষ্ট্র সংলাপ চাইছে, আমরাও বাস্তবসম্মত সমাধান চাই, তবে ওয়াশিংটনকে ঠিক বিশ্বাস করা যায় না। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ষড়যন্ত্রে পা দিয়ে কোনো দেশ শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।